এক রাজ্যে এক রাজা ছিলেন। রাজা শুধু খেতেন আর ঘুমোতেন। তিনি রাজ্যে কোথায় কি হচ্ছে, প্রজারা কেমন আছে, ভালো আছে কিনা, কোনো দিকেই তার কোনো নজর ছিল না। তিনি খেতেন আর ঘুমোতেন। আর খেতেন আর ঘুমোতেন বলে তিনি একেবারে স্থূলকায় হয়ে গিয়েছিলেন। এতটাই স্থূলকায় হয়ে গিয়েছিলেন যে তিনি নেমে হাঁটা চলা পর্যন্ত করতে পারছিলেন না। এইভাবে চলতে চলতে তিনি অসুস্থ হয়ে পড়েন। শুধু খাওয়া আর ঘুম ছাড়া তার জীবনে আর কোনো কাজ নেই। অনেক বৈদ্য আসে, ডাক্তার আসে, বিভিন্ন রাজ্য থেকে আসে, কিছুতেই তাকে আর ঠিক করতে পারে না। তো সকলেই চিন্তা করতে থাকে যে রাজ্যের কি হবে। আশেপাশের রাজ্যে যারা শত্রু রয়েছে তারাও অপেক্ষায় থাকে যে যে কোনো মুহূর্তে এই রাজ্যটাকে হাতিয়ে নেওয়া সম্ভব, কারণ এই রাজ্যে রাজা অলস। এই রাজ্যে রাজা শুধু খায় আর ঘুমোয়। আর প্রজাদেরও ভীষণ দুরবস্থা হতে থাকে। প্রজারাও খুব চিন্তিত হয়ে পড়ে যে আমরা পরবর্তীতে কিভাবে থাকবো। দেশের রাজা যদি এরকম হয়ে যায় তাহলে প্রজাদের হাল তো খুব বেহাল হয়ে যায়। এরকম চলতে চলতে রাজার মনে তখন একটু উপলব্ধি হয় যে না, সত্যি আমি যেটা করছি সেটা ঠিক করছি না। আমাকে এই জায়গা থেকে বেরোতে হবে। তার জন্য আমাকে সুস্থ হতে হবে, আমাকে রোগা হতে হবে, আরও ফিট হতে হবে। সেই কারণে সে চারিদিকে আবার বলতে বৈদ্য ডাক্তার যে যেখানে আছে সকলকে বলতে শুরু করেন যে যে তাকে এরকম সুস্থ করে দিতে পারবে, তার চেহারা অনেকটা স্থূলকায়, তার চেহারা স্থূলকায় যে হয়ে গেছেন তিনি সেটা কমিয়ে দিতে পারবেন, তাহলে কিন্তু তাকে সে একটা বড় সড়ো অঙ্কের টাকা পুরস্কার দেবেন। সেই শুনে বিভিন্ন জায়গা থেকে ডাক্তার বদ্যি সবাই ছুটে ছুটে আসতে লাগলো তার চেহারার পরিবর্তন করার জন্য। কিন্তু কোনোভাবেই তার চেহারা কিছুতেই পরিবর্তিত হলো না। যতই জড়িয়ে-বুটি ওষুধ যাই খেতে থাকুন না কেন, তার ওজন কিন্তু বাড়তেই থাকলো। তো এরকমভাবে দিন কাটতে লাগলো। এইভাবে চলতে চলতে একদিন এক সাধু বাবার কানে এই খবরটা গেল। সাধু বাবা সেই রাজ্যে এসে উপস্থিত হলেন। রাজ্যের একেবারে সীমানায় তিনি একটা কুটিরে বসবাস করতে শুরু করলেন এবং প্রজাদের মারফত রাজার কানে খবর পাঠালেন যে তিনিই একমাত্র রাজাকে সুস্থ করে দিতে পারেন। কিন্তু রাজাকে তাঁর কুটিরে আসতে হবে, তিনি রাজপ্রাসাদে কোনোভাবেই যাবেন না। তো এই কথা শুনে রাজা তো খুব রেগে গেলেন। হ্যাঁ, রাজার মুখের ওপর কথা, একটা সামান্য সাধু বাবা রাজপ্রাসাদে এসে কোনো রকম ওষুধ দিতে পারছে না, আমাকে যেতে হবে, আমি রাজা হয়ে তার কুটিরে পা দেব, এত বড় কথা। তো রাজা তো খুব রেগে গেলেন, তাকে ধরে আনার আদেশ দিলেন। তো তখন সেনাপতি মন্ত্রী যারা ছিলেন তারা একটা পরামর্শ দিলেন। তারা তখন বললেন যে মহারাজ, অনেক ডাক্তার, অনেক বদ্যি বিভিন্ন দেশ থেকে তো এলো, তো আপনার চেহারার তো কেউই পরিবর্তন ঘটাতে পারল না। তো ইনি একেবারে জোর দিয়ে বলছেন আপনার চেহারা মাসখানেকের মধ্যেই পরিবর্তন ঘটিয়ে দেবেন। তো একবার চেষ্টা করেই দেখা যাক না, কেউ তো কিছু করতে পারল না। আপনি যদি দয়া করে ওনার কুটিরে যান, দেখাই যাক না কি হয়, যদি না হয় তাহলে না হয় তাকে শাস্তি দেবেন। তখন রাজা তাকে খবর পাঠালো যে আমি আপনার কুটিরে আসবো ঠিকই, যদি আমার চেহারার পরিবর্তন হয় তো ভালো, যদি না হয় তাহলে কিন্তু আপনার জন্য একটা বড় শাস্তি অপেক্ষা করছে। তখন সাধু বাবা বললেন বেশ, তাই হবে, আগে তো দেখা যাক আপনার চেহারার পরিবর্তন হয় কি না। এই বলে রাজা তখন পরের দিন সাধু বাবার কুটিরে এসে উপস্থিত হলো। কুটিরে গিয়ে দেখলেন সেই সাধু বাবা সেখানে নেই। তো পাশে যারা ছিল তারা জানালেন সাধু বাবা একটা হঠাৎ করে খবর পেয়েছেন যে একজন খুব অসুস্থ, তাকে দেখতে ছুটেছেন। তো আপনি একটু অপেক্ষা করুন অথবা আগামীকাল আসুন। রাজা তো আরও রেগে গেলেন। তখন তো তিনি বলতে থাকলেন যে মহারাজ, একটা দেশের রাজা সাধু বাবার কুটিরে এসেছে আর সাধু বাবা নেই, তারপরে আবার আগামীকাল আসার জন্য বলে গিয়েছে। তখন পাশে যারা মন্ত্রী সেনাপতি ছিলেন প্রত্যেকেই রাজাকে বোঝালেন যে মহারাজ, আপনি এই মুহূর্তে রাগ করবেন না, আগে দেখুন আপনার চেহারার পরিবর্তন হয় কিনা, আপনি সুস্থ হয়ে ওঠেন কিনা, যদি না হয় তার জন্য তো শাস্তি রয়েইছে। তখন মহারাজ বুঝলেন, আবার ফিরে গেলেন তিনি নিজের রাজসভায়। এই যে রাজসভা থেকে সাধু বাবার কুটিরে আসার পথটা তিনি হেঁটে এসেছিলেন এবং হেঁটেই ফিরে গেলেন। এইভাবে পরের দিনকে তিনি আবার হেঁটেই সাধু বাবার কুটিরে এসে উপস্থিত হলেন।
সাধু বাবা তাকে বসতে দিলেন। বসতে দিয়ে একটা পাত্রে একটু জল নিয়ে, জড়িবুটির জল নিয়ে তাকে খেতে দিলেন। বললেন, আপনি এটা খান, খেয়ে আবার হাঁটতে হাঁটতে রাজসভায় ফিরে যাবেন। তিনি তখন সেটা খেলেন। খেয়ে তিনি আবার রাজসভায় ফিরে গেলেন। এইভাবে 1 মাস তিনি হেঁটে হেঁটে এসেছেন। সাধু বাবা যে জড়িবুটির জল দিয়েছে সেটা খেয়েছেন, আবার হাঁটতে হাঁটতে ফিরে গেছে। এই করতে করতে 1 মাস পরে রাজা দেখলেন তিনি অনেক বেশি সুস্থ হয়ে উঠেছেন, অনেক ফিট হয়ে গেছেন এবং ওজনও অনেকটা কমে গেছে। তিনি তখন সাধু বাবার কাছে এসে বললেন, সত্যি আপনি জাদু জানেন। কেউ এত বড় বড় ডাক্তার বুদ্ধি এসে আমার চেহারার পরিবর্তন ঘটাতে পারেনি, কিন্তু আপনি আমার চেহারার পরিবর্তন ঘটিয়েছেন। আপনি কিন্তু এই কাজটা করতে পেরেছেন। তো আপনার জন্য একটা বড় পুরস্কার অপেক্ষা করছে। আর এটা কি করে সম্ভব হলো, এটা আমার জানতে ভীষণ ইচ্ছে করছে। তখন সাধু বাবা হো হো করে হেসে উঠলেন। বললেন, আমি কিছুই করিনি, যা করেছেন আপনিই করেছেন। রাজামশাই অবাক হয়ে গেলেন। বললেন, আমি করেছি? আমি কি করেছি? আপনি জড়িবুটি দিয়েছেন, আমি সেটা খেয়েছি, তবেই তো সুস্থ হয়েছি। মানে সমস্ত কিছু তো আপনার জন্য হয়েছে। তখন সাধু বাবা বললেন, আমি কোনো জড়িবুটি কিচ্ছু দিইনি, আমি শুধু আপনাকে সাদা জল, একদম প্লেন ওয়াটার আপনাকে খেতে দিতাম, আর কিছুই দিইনি। সেটা আপনি খেতেন, কিন্তু আপনি নিজের জন্যই নিজে ফিট হয়েছেন। তার কারণ হলো আপনি 1 মাস ধরে এতটা পথ, সেই রাজপ্রাসাদ থেকে একদম রাজ্যের সীমান্ত অবধি রোজ হেঁটে এসেছেন এবং হেঁটে বাড়ি ফিরেছেন। এই যে এতটা পথ আপনি হেঁটেছেন, এটাই আপনাকে ধীরে ধীরে সুস্থ করে তুলেছে। আপনার ওজন ধীরে ধীরে কমতে সাহায্য করেছে। যেখানে আপনি 1 পাও বিছানা থেকে নামতেন না, সেই জায়গায় আপনি নেমে বাইরে এতটা পথ হেঁটেছেন, এত ঘাম ঝরিয়েছেন, এটাই আপনাকে সুস্থ করে তুলেছে। মানে কাজই হলো আসল জিনিস। কর্ম করলে তবেই কিন্তু মানুষের শরীর সুস্থ থাকে, ভালো থাকা যায়। তখন রাজা উপলব্ধি করলেন যে সত্যি আমার এমন পরিস্থিতি হয়ে গেছিল যে আমি বিছানা থেকে নামতে পর্যন্ত পারতাম না, ইচ্ছাই করতো না। সেখানে জোর করে আজকে সাধু বাবার জন্যই আমি আজকে বিছানা থেকে নেমেছি এবং আমি রাজপ্রাসাদ থেকে বেরিয়ে এতটা পথ হেঁটে এসেছি। এবার আমি সত্যি অনেকটা সুস্থ এবং মনও আমার অনেক আনন্দে ভরে রয়েছে, মনও অনেক ভালো হয়ে গেছে। এবার আমি রাজসভার কাজ মন দিয়ে করতে পারবো। এই গল্পটা থেকে আমরা এটা বুঝতে পারলাম যে পরিস্থিতি কিন্তু মানুষকে দিয়ে অনেক কাজ করিয়ে নেয়। সেই জন্য সবসময় মানুষকে প্রস্তুত থাকা উচিত। আমাদের জীবনে কখন কী পরিস্থিতি আসে আমরা কিন্তু জানি না। রাজার যেমন কোনো কাজ করতেই ইচ্ছে করছিল না, কিন্তু শেষ পর্যন্ত সাধু বাবা এমন পরিস্থিতি তৈরি করলো যে তিনি হেঁটে হেঁটে ওই পথটা যেতে বাধ্য হলেন। এরকমই হয়তো পরিস্থিতিই আমাদেরকে নিয়ে এমন কিছু কাজ করিয়ে নেয় যার জন্য আমরা অনেক বেশি শক্ত, অনেক বেশি মজবুত হয়ে উঠি। তাই যেরকম পরিস্থিতি আসুক না কেন, ভয় না পেয়ে সেই পরিস্থিতির মোকাবিলা করা উচিত। গল্পটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করো।